নেক্সট আমরা দেখব হচ্ছে এভারেস্ট কস্ট সম্পর্কে। এভারেস্ট কস্ট যেটাকে আমরা এভারেস্ট টোটাল কস্ট বলে আগের ভিডিওগুলোতে দেখেছি যে এটিসি, তো সেটাই আমাদের এভারেস্ট কস্ট। সেটা ছিল টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। তো টোটাল কস্ট আমরা জানি টোটাল ফিক্সড কস্ট আর টোটাল ভ্যারিয়েবল কস্ট মিলে হয়, তো সেটা লিখলাম। এরপর আমরা কিউ দিয়ে জিনিসটা ভাগ করতে পারি, তো তাহলে আসে কি টিএফসি বাই কিউ, টিবিসি বাই কিউ। তো টিএফসি বাই কিউ বলতে কি জানি আমরা, টোটাল ফিক্সড কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ দিলে আসে এভারেজ ফিক্সড কস্ট, টোটাল ভ্যারিয়েবল কস্টকে কোয়ান্টিটি ভাগ দিলে আসে এভারেজ ভ্যারিয়েবল কস্ট। যেটা আমরা জেনেছিলাম আগের ভিডিওতে যে অ্যাকচুয়ালি এভারেজ কস্ট যেটা অথবা এভারেজ টোটাল কস্ট সেটা হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট আর এভারেজ ভ্যারিয়েবল কস্টের সমষ্টি। এবার যদি আমরা দেখি এভারেজ ফিক্সড কস্টের ব্যাপারে, এভারেজ ফিক্সড কস্ট আমরা জানি যে টোটাল ফিক্সড কস্ট যেটা সেটা কিন্তু ফিক্সড থাকে। টোটাল ফিক্সড কস্ট এরকমের হরাইজন্টাল থাকে। তো এরকম যদি থাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি যে ধরলাম কোয়ান্টিটি আমার আউটপুট যখন হচ্ছে 2, তখন টোটাল ফিক্সড কস্ট কত 160, 4 হলে 160, 16 হলে 160 থাকে, কারণ টোটাল ফিক্সড কস্ট অল টাইম সেম থাকে। কিন্তু এভারেজ ফিক্সড কস্ট যেটা সেটা কিন্তু আমার কোয়ান্টিটি দিয়ে ভাগ দেওয়ার সময় আস্তে আস্তে কিন্তু ছোট হতে থাকে। যেমন আমরা যদি দেখি এভারেজ ফিক্সড কস্ট কোয়ান্টিটি 2 এর জন্য 80, 4 আউটপুট বা কোয়ান্টিটি যখন 4 তখন 40, আর আউটপুট 16 এর জন্য 10, কারণ কি 160 ডিভাইডেড বাই 16 হচ্ছে 10। তো সেম জিনিসটা কিন্তু আমরা গ্রাফে এটার একটা রিফ্লেকশন দেখতে পাই যে যখন হচ্ছে কোয়ান্টিটি 2 তখন এভারেজ ফিক্সড কস্ট 80, কোয়ান্টিটি 4 হলে এভারেজ ফিক্সড কস্ট 40, কোয়ান্টিটি 16 হলে এভারেজ ফিক্সড কস্ট 10। এর ফলে আমরা কিন্তু একটা ডাউনওয়ার্ড স্লোপিং এরকম একটা গ্রাফ দেখতে পাই, ডাউনওয়ার্ড স্লোপিং। অর্থাৎ এভারেজ ফিক্সড কস্ট ইজ অলওয়েজ ডিমিনিশিং, এর একটা ডিমিনিশিং নেচার আমরা দেখতে পাই, এটা একটা ডিক্রিজ করতে থাকবে সব সময়। কারণ কি? এর একটা কারণ হচ্ছে, মূল কারণ সেটা হচ্ছে যে আমাদের যে ফিক্সড কস্টটা সেটা যত আউটপুট বৃদ্ধি পাবে ওই ফিক্সড কস্ট আস্তে আস্তে ছড়াতে থাকবে আউটপুটদের মধ্যে। তো ফিক্সড কস্ট যখন আমার আউটপুট যখন খুব কম, তখন ওই একটা আউটপুটেরই পুরো ফিক্সড কস্টটা বিয়ার করা লাগতেছে। কিন্তু যখন আমি আউটপুট বাড়াবো তখন প্রতি আউটপুটে এই ফিক্সড কস্টটা ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ অন এভারেজ আমার ফিক্সড কস্ট আস্তে আস্তে কমে আসতেছে। সেই জিনিসটাই আমরা এখানে দেখতে পাই। আরেকটা ইন্টারেস্টিং জিনিস বললে খুবই ভালো হয়, এই এভারেজ ফিক্সড কস্ট এই কার্ভটার শেপটাকে বলে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক। হ্যাঁ, হাইপারবোলা তৈরি করেছে। এবং হোয়াই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যদি আমরা খেয়াল করি, এখানে এই যে আমার 2 ইউনিট আউটপুট, এইটি হচ্ছে আমার ফিক্সড কস্ট, এভারেজ ফিক্সড কস্ট। এই যে এই অংশটাতে একটা যে আমার রেক্ট্যাঙ্গেল ফর্ম হয়েছে, এই যে এই অংশটাতে যে একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম হয়েছে এ পয়েন্টের সাথে, এই অংশটার যদি আমি ক্ষেত্রফল বের করি তাহলে সেটা কিন্তু আমার টোটাল ফিক্সড কস্ট আসবে। রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য হচ্ছে 80, প্রস্থ হচ্ছে 2, দ্যাট মিনস 160 আসার কথা, এবং ঠিকই টোটাল ফিক্সড কস্ট 160 আসবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপার সেটা হচ্ছে আমরা যদি অন্য পয়েন্টগুলোও দেখি, যে এ পয়েন্ট, বি পয়েন্ট বা এখানে সি পয়েন্ট, বি পয়েন্টের সাথে যে রেক্ট্যাঙ্গেলটা ফর্ম হয় সেটার আমার ক্ষেত্রফল কত, 40 ইন্টু 4, 160। সি পয়েন্টে 16 ইন্টু 10, 160। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমার এই যে রেক্ট্যাঙ্গেলগুলো ফর্ম হচ্ছে, যদিও এক একটা লম্বা চওড়া বা এক এক রকম, কিন্তু প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল কিন্তু সমান থাকে, এবং সেটা আমাদের কাকে নির্দেশ করে, টোটাল ফিক্সড কস্টকে নির্দেশ করে। এবং এই কারণে এটার শেপটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পারি টোটাল ভ্যারিয়েবল কস্টের সাথে এভারেজ ভ্যারিয়েবল কস্টের কি সম্পর্ক। এখানে টোটাল ভ্যারিয়েবল কস্ট, এখানে এভারেজ ভ্যারিয়েবল কস্ট, এখানে কোয়ান্টিটি। ওকে, এখানে আমরা একটা জিনিস দেখি, টোটাল ভ্যারিয়েবল কস্টের যে ইনভার্স এস শেপের যে কার্ভটা, এই কার্ভটা কি নির্দেশ করে। প্রথমত প্রথম অংশটাতে যেমন ও এ পয়েন্ট, হ্যাঁ, ও এ পয়েন্টে আমরা যদি এ পয়েন্ট, আমরা যদি অরিজিন ও থেকে এ পয়েন্ট বরাবর একটা রশ্মি আঁকি, একটা স্ট্রেট লাইন আঁকি, তাহলে এইটার যে স্লোপ আমরা দেখতে পাই, ও থেকে বি পয়েন্টে একটা রশ্মি আঁকলে যে স্লোপটা পাই সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে।
অর্থাৎ যত আমরা সামনে আগাচ্ছি আউটপুট বাড়ছে তত কিন্তু স্লোপটা ফ্ল্যাটার হচ্ছে, তাই না? যে রেট যেটা আমরা পাচ্ছি সেই রেটটা আস্তে আস্তে ফ্ল্যাটার হচ্ছে। কিন্তু একটা পয়েন্ট পরে, এই যে বি পয়েন্টের পরে এসে আমরা দেখতে পাই যে এর পরে যে পয়েন্টই আমরা নেই না কেন, এই অরিজিন থেকে সেটার স্লোপ কিন্তু আস্তে আস্তে আবার বাড়ছে, অর্থাৎ এটা আস্তে আস্তে আরো খাড়া হচ্ছে, স্টিপার হচ্ছে। তো এই জিনিসটা আসলে কি বা কেন? এটা হচ্ছে আমার এভারেজ ভ্যারিয়েবল কস্টকে নির্দেশ করে। আমার ও এ রশ্মির যে স্লোপ, ও এর যে স্লোপ, সেটা কিন্তু আমার এভারেজ ভ্যারিয়েবল কস্টকে আমার নির্দেশ করে। অর্থাৎ এই যে ও এ, এই রশ্মির স্লোপ হবে আমার, এটার একটা করসপন্ডিং পয়েন্ট যদি এ প্রাইম হয়, তাহলে এটা হতে পারে কে। তাহলে এই যে ও কে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাই হবে এই ও এ রশ্মির স্লোপ। ঠিক একইভাবে ও বি, এই রশ্মিটার স্লোপ হবে আমার, এই যে এটা যদি একটা এল পয়েন্ট হয়, ও এল এর ভ্যালু হবে ও বি রশ্মির স্লোপ। এবং ঠিকই আমরা দেখতে পাই যে আমার ও বি রশ্মির স্লোপ নিশ্চয়ই কম, তাই তো এটা ফ্ল্যাটার। আর স্লোপ কম মানে, ও বি এর স্লোপ কম মানে ও এল এর ভ্যালুটাও কম। ও বি এর স্লোপ যদি কি হয়, ও এল হয়, আমরা দেখতে পাই ও এল এর ভ্যালু কম ওকে এর থেকে। তার মানে কি, ও বি এর স্লোপ কম, ঠিকই তো আছে, অর্থাৎ ও বি আরো ফ্ল্যাটার হবে। কিন্তু আমরা যদি ও সি এর ক্ষেত্রে দেখি, ও সি এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে করসপন্ডিং পয়েন্ট হচ্ছে সি প্রাইম, এটা হতে পারে ও জি। আমরা দেখি ও জি কিন্তু এদের সবার থেকে বড়, তাই না? অথবা মানে মূল কথা ওএল এর থেকে বড়। আমার যে লোয়েস্ট যে পয়েন্টটা পেয়েছিলাম, ওএল এর থেকে কিন্তু অ্যাটলিস্ট ওজি হচ্ছে বড়। আর ওজি দিয়ে কি নির্দেশ করে? ওজি দিয়ে নির্দেশ করছে ওসি এর স্লোপ। এবং ঠিকই আমরা দেখতে পাই ওসি এর স্লোপ কিন্তু ও বি এর থেকে বড়। কেন বড়? কারণ এই যে এভারেজ ভ্যারিয়েবল কস্টটা যে বড়, এভারেজ ভ্যারিয়েবল কস্ট বেড়ে যাওয়ার ফলে টোটাল ভ্যারিয়েবল কস্টের এই কার্ভটা আবার আপওয়ার্ড স্লোপিং হয়। আপওয়ার্ড স্লোপিং হয়, দুই ক্ষেত্রে আপওয়ার্ড স্লোপিং হয়, কিন্তু এই অংশে ডিক্রিজিং রেটে ইনক্রিজ করে। টোটাল ভ্যারিয়েবল কস্ট ডিক্রিজিং রেটে ইনক্রিজ করে, এখানে ইনক্রিজিং রেটে ইনক্রিজ করে। অর্থাৎ এই প্রথম এই অংশটুকুতে আমার অল্প অল্প করে হচ্ছে আমার মানে ভ্যারিয়েবল কস্টটা বাড়ে, ঠিক আছে, কিন্তু এভারেজ ভ্যারিয়েবল কস্টটা কমতে থাকে। এই পোর্শনে এভারেজ ভ্যারিয়েবল কস্ট কমতে থাকে কিন্তু টোটালটা বাড়তে থাকে। এই কারণে আমরা বলছি ডিক্রিজিং রেটে বাড়তে থাকে। কিন্তু পরের অংশে এভারেজ ভ্যারিয়েবল কস্ট কমতে কমতে মিনিমাম হওয়ার পরের অংশে আস্তে আস্তে আবার এভারেজ কস্ট বাড়তে থাকে। তখন টোটাল ভ্যারিয়েবল কস্ট পূর্ণ উদ্যমে হচ্ছে বাড়তে থাকে, ইনক্রিজিং রেটে হচ্ছে তখন ইনক্রিজ করতে থাকে। সেটা হচ্ছে বি পয়েন্টের বিয়ন্ড যা আছে সেই পয়েন্টগুলোতে এটা এরকমের ইনক্রিজিং রেটে হচ্ছে বাড়তে থাকে। কিসের জন্য এই জিনিসটা, ফেনোমেননটা হয়? এভারেজ ভ্যারিয়েবল কস্টের জন্য।